ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো। আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে ব্যাকরণ ক্লাস। আচ্ছা, ব্যাকরণের যে টপিকটা আজকে আমরা শিখব সেই দুইটা টপিক হচ্ছে ধ্বনি এবং বর্ণ। কি কি শিখবো আমরা? ধ্বনি এবং বর্ণ। আচ্ছা, ধ্বনি কি এবং বর্ণ কি আমরা এইটা এখন নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এটা সংজ্ঞাটা আগে বুঝতে হবে, সংজ্ঞাটা কি বলছে। আচ্ছা, একটু খেয়াল করো সবাই। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে, তাহলে কোনো একটা ভাষার উচ্চারিত শব্দ আমরা লিখবো। খেয়াল করো, তাহলে উচ্চারিত শব্দ হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলা ভাষার একটা শব্দ আমরা নিলাম বাংলাদেশ, এটা একটা উচ্চারিত শব্দ, ঠিক আছে। আচ্ছা, সেই শব্দকে বিশ্লেষণ করলে, বিশ্লেষণ মানে কি করা? ভাঙানো। খেয়াল করো এদিকে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ব। এরপরে কি? বর সাথে একটা আকার আছে না? এই আকারে আমরা পূর্ণরূপ লিখবো। পূর্ণরূপ লিখলে কি হবে? সরেয়া হবে। এরপরে অনুস্বর। এরপর কি আছে? অনুস্বর। এরপর ল। এরপর আ। এরপর কি আছে? এই কারটাকে আমরা এ লিখবো। কি লিখবো? এ। তারপরে দ। এরপরে তালব্য শ। আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে কোনো ভাষার উচ্চারিত শব্দ হচ্ছে বাংলাদেশ, সেটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি এই উপাদান সমূহগুলো পাওয়া যাচ্ছে না? উপাদান সমূহ কি? উপাদান সমূহ পাওয়া যায়, সেগুলোকে পৃথকভাবে। তাহলে এখানে উপাদানগুলো কি? ব একটা উপাদান, আ একটা উপাদান, অনুস্বর একটা উপাদান, ল একটা উপাদান। তাহলে প্রত্যেকটা কি? এক একটা উপাদান। তাহলে সেই উপাদান সমূহকে, তার মানে সবগুলো উপাদান সমূহ, সবগুলো মিলে কি? উপাদান সমূহ। তাহলে সেই প্রত্যেকটা উপাদান সমূহকে পৃথকভাবে, পৃথকভাবে মানে কি? একটা একটা করে, আলাদা আলাদা করে। পৃথকভাবে মানে কি? আলাদা আলাদা করে। তাহলে ব একটা, এখানে একটা ধ্বনি, খেয়াল করো। আ একটা ধ্বনি, অনুস্বর একটা ধ্বনি, ল একটা ধ্বনি। তাহলে পৃথকভাবে প্রত্যেকটা কি? এক একটা ধ্বনি। এটা কি সবাই বুঝছো? কারো কোনো সমস্যা আছে? ওকে। এরপর আসি, ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না। আচ্ছা, ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি কিসের সাহায্যে তৈরি হয়? বাকযন্ত্রের সাহায্যে। একটু খেয়াল করো, এই যে ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। এখন বাকযন্ত্রটা কি? বাকযন্ত্র হচ্ছে সেই সকল অর্গান, যে অর্গানের মাধ্যমে আমরা কি করি? ধ্বনি উৎপাদন করি বা ধ্বনি উচ্চারণ করি। এখন সেই অর্গানগুলো আসলে কি কি? ফুসফুস, জিহ্বা, ঠোঁট, তারপর গলনালী, নাসিকা, ঠিক আছে। এসব মিলে হচ্ছে কি? দাঁত, মুখ, ঠোঁট, এগুলো হচ্ছে, এই অর্গানগুলো হচ্ছে কি? বাকযন্ত্র। আচ্ছা, আমরা তারপর একটু এখানে দেখবো, এখানে দেওয়া হচ্ছে যেসব বাকপ্রত্যঙ্গ। বাকযন্ত্রর অপর নামই হচ্ছে বাকপ্রত্যঙ্গ। মনে থাকবে, বাকযন্ত্র যাকে বলা হয়, বাকপ্রত্যঙ্গ তাকে বলা হয়। এখন বাক কথার অর্থ কি? বাক কথার অর্থ হচ্ছে কথা, ঠিক আছে। কথা বলার যে অঙ্গ, সেটাই হচ্ছে বাকপ্রত্যঙ্গ। ওকে। আচ্ছা, তাহলে বাকপ্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হচ্ছে যেমন ফুসফুস। কি আছে এখানে? ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক, এইগুলো হচ্ছে বাকযন্ত্রের অংশ। তাহলে প্রশ্ন আসতে পারে, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তোমাদের আমি একটু দেখাই প্রশ্নটা কিরকম। যে নিচের কোনটি বাকযন্ত্র? নিচের কোনটি বাকযন্ত্রের অংশ? নিচের কোনটি বাকযন্ত্রের অংশ? বাকযন্ত্রের অংশ। আচ্ছা, তাহলে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ? একটু খেয়াল করো। ক নাম্বার? আমি এখানে দিলাম হাত, তারপর খ নাম্বার দিলাম মাথা, তারপরে গ নাম্বার দিলাম হাত। সরি, হাত তো দিয়েছি। ধরো আমি দিলাম হচ্ছে চোখ। আচ্ছা, তারপর আমি ঘ নাম্বারে কি দিলাম? ফুসফুস। তাহলে খেয়াল করো, এত নড়াচড়া কেন করো? সামনে দেখো, নিচের কোনটি বাকযন্ত্রের অংশ? এখন বাকযন্ত্রের অংশ আসলে দেখো, এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশন, তার মানে কি? তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে।
হাত, মাথা, চোখ, ফুসফুস। তাহলে কোনটা হবে অ্যান্সার? ফুসফুস। বুঝছো বিষয়টা? তার মানে আমাদের কি করতে হবে, এই কয়টা অংশ আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কি কি? ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মারি, দাঁত, ঠোঁট, নাক। ক্লিয়ার? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, পরেরটা দেখো। ফুসফুস থেকে বাতাস বাহিরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয়, তবে সব ধ্বনি ভাষা গ্রহণ করে না। আচ্ছা, এবার আসি, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জনধ্বনি। মনে থাকবে, প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। মনে থাকবে? ওকে, এখন স্বরধ্বনি কি একটু আমরা বোঝার চেষ্টা করব। স্বরধ্বনি কি? স্বরধ্বনি হচ্ছে সেই সকল ধ্বনি যেগুলো নিজে নিজে উচ্চারিত হয় এবং মুখ গহ্বরে কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না। কি হয় না? বাধাপ্রাপ্ত হয় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। বাধাপ্রাপ্ত হওয়ার যে বিষয়টা, মানে শ্বাস প্রশ্বাস কখনো বাধাপ্রাপ্ত হবে না। খেয়াল করো, আমরা একটু সংজ্ঞাটা যদি দেখি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে সম্পূর্ণভাবে উচ্চারিত হয়, তাকে স্বরধ্বনি বলে। তাকে কি বলে? স্বরধ্বনি বলে। যেমন আমি যদি এখানে বলি অ, আ, খেয়াল করো, অ এবং আ এই দুটো হচ্ছে আমাদের কি ধ্বনি? স্বরধ্বনি। কেন এগুলো স্বরধ্বনি হলো? দেখো, অ উচ্চারণ করার সময় আমাদের মুখের মধ্যে কি হচ্ছে না? কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। অ, আ, তার মানে কি বাতাসটা সরাসরি বের হয়ে আসতেছে এবং মুখের মধ্যে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না। আলভি, কিন্তু আমি যদি বলি প, প, আচ্ছা, প বলার সময় কিন্তু খেয়াল করবা আমার দুইটা ঠোঁট কিন্তু একসঙ্গে লেগে যাচ্ছে। প লেগে যাচ্ছে না? তার মানে কি আমাকে বাতাসটা বাধা দিচ্ছে কি? ঠোঁট দুইটা। তার মানে প উচ্চারণ করতে গিয়ে আমার বাধা পাচ্ছে। তার মানে পটা কিন্তু আমাদের কি ধ্বনি হবে না? স্বরধ্বনি হবে না। তাহলে আ কিন্তু স্বরধ্বনি হবে। আ, হ্রস্ব ই, ঠিক আছে, দীর্ঘ ই। তাহলে এগুলো কি হবে? আমাদের স্বরধ্বনি হবে। বুঝছো বিষয়টা? তাহলে প হবে একটা ব্যঞ্জন ধ্বনি। প কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যদি আমরা বলি, যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে। কি হবে? বাধাপ্রাপ্ত হবে এবং অন্য ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। অন্য ধ্বনির সাহায্য বলতে স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখি। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। তার মানে ব্যঞ্জনধ্বনিগুলো হচ্ছে মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হবে এবং কিসের সাহায্য নিবে? স্বরধ্বনির সাহায্য নিবে। সেগুলোই হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, একটা আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে যে কটা আছে একটু খেয়াল করো। রিয়ান, খেয়াল করো, এখানে কটা হচ্ছে আমাদের হচ্ছে কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এখন দেখো কটা কেন ব্যঞ্জন ধ্বনি হলো? তুমি ক উচ্চারণ করতে দেখো, ক একদম কণ্ঠ থেকে, মানে কি দুইটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কণ্ঠর এখানে দুইটা অংশ বাধাপ্রাপ্ত হচ্ছে। বাতাসটা ওখানে এসে একটু বাধাপ্রাপ্ত হচ্ছে না? ক, ক বাধাপ্রাপ্ত হচ্ছে না? আচ্ছা, এবং দেখো কর শেষে একটা কি আছে? কর শেষে একটা কি আছে? এই যে ক, যদি আমি বলি ক শেষে একটা অ চলে আসতেছে, তার মানে কি ক উচ্চারণ করতে আমার স্বরধ্বনির প্রয়োজন হচ্ছে। কার প্রয়োজন হচ্ছে? স্বরধ্বনির প্রয়োজন হচ্ছে। তার মানে ক উচ্চারণ করতে আমাদের স্বরধ্বনি যেহেতু প্রয়োজন হচ্ছে, তার মানে ক একটা ব্যঞ্জন ধ্বনি। কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। এটা কি বুঝছো ব্যঞ্জন ধ্বনি কি? তাহলে যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য নেয়, সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সেগুলো কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের বর্ণ। বর্ণটা কি? আমরা কিন্তু তখন ধ্বনি শিখলাম, যে ধ্বনি হচ্ছে আমাদের মুখে যেগুলো আমরা উচ্চারণ করি, ঠিক আছে, মুখে যেগুলো আমরা উচ্চারণ করি সেগুলো হচ্ছে আমাদের ধ্বনি। আর বর্ণটা কি? যেগুলো আমরা উচ্চারণ করে লিখি বা লিখে প্রকাশ করি, সেটা হচ্ছে বর্ণ। সেটা কি? বর্ণ। একটু খেয়াল করো, ধ্বনি মানুষের মুখ নিঃসৃত বায়ু থেকে সৃষ্টি হয়
তাই এর কোনো আকার নেই। এগুলো মানুষ মুখে মুখে উচ্চারণ করে এবং কানে শোনে। ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধিত্ব হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে। এই চিহ্নের নামই হচ্ছে বর্ণ। তাহলে আমরা যদি একটা সংজ্ঞায় এটা উপনীত হই, তাহলে আসে এখানে যে কোনো ভাষার লিখে যেসব ধ্বনিদ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। তাকে কি বলে? বর্ণ বলে। এখন কোনো ভাষা লিখে প্রকাশ করার জন্য যে ধ্বনিদ্যোতক চিহ্নগুলো ব্যবহার করা হয়, যেমন একটু খেয়াল করো, যেমন আমি যদি এখানে লিখি যে ব্যাকরণ, আচ্ছা ব্যাকরণ কি একটা বলছে কোনো ভাষা লিখতে, তাহলে ব্যাকরণ একটা ভাষার একটা শব্দ। তাহলে সেই শব্দকে আমি লিখতে গিয়ে যে ধ্বনিদ্যোতক চিহ্নগুলো ব্যবহার করছি, ধ্বনিদ্যোতক চিহ্নগুলো কি কি এখানে, যেমন এখানে ব ব্যবহার করছি আমি, তারপরে কি বর সাথে একটা আকার ব্যবহার করছি অর্থাৎ আ ব্যবহার করছি, ঠিক আছে, তারপরে ক ব্যবহার করছি, এরপরে র, এরপরে মূর্ধন্য। তাহলে কি এই যে প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করছি এইগুলো একটা করে চিহ্ন। যেমন ব, এইটা ধ্বনির চিহ্ন। তার মানে কি ব আমাদের একটা ধ্বনি, সেই ধ্বনিটাকে আমি লিখে যখন প্রকাশ করব তখন সেটা কি হবে? তখন সেটা বর্ণ হবে। তাহলে এখানে ব একটা বর্ণ, আ একটা বর্ণ, তারপর ক একটা বর্ণ, এরপরে র একটা বর্ণ। বুঝতে পারছি? তাহলে বর্ণ জিনিসটা কি বুঝছো? তার মানে ধ্বনি হচ্ছে যখন আমি উচ্চারণ করব, মুখে উচ্চারণ করব সেটা হবে ধ্বনি, আর যখন সেই ধ্বনিটাকে আমি যখন লিখে প্রকাশ করব তখন সেটা কি হবে? বর্ণ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি এই বর্ণ সময়ের সমষ্টি হচ্ছে বর্ণমালা। তার মানে আমাদের যে এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি যে আছে এগুলো যখন আমরা সমষ্টি আকারে লিখবো তখন সেটা হবে বর্ণমালা। তখন সেটা কি হবে? বর্ণমালা। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। মনে থাকবে? আচ্ছা লিখে রাখো, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। বাংলা ভাষায় সবাই লিখো, বাংলা ভাষায় বর্ণমালা, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বাংলা ভাষায় বর্ণমালা একটি। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বর্ণমালা একটি। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। খেয়াল করো, আমি যদি বলো বাংলা ভাষায় বর্ণ কয়টি, মোট বর্ণ, বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? বাংলা ভাষায় মোট বর্ণ 50টি। তাহলে বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। আচ্ছা, এই বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? যেমন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। একইভাবে বর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ। কি কি? স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ। আচ্ছা, এখন স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি। লেখো স্বরবর্ণ 11টি। লেখো স্বরবর্ণ 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। স্বরবর্ণ 11টি লেখো। এরপর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ 39টি। কয়টি? 39টি। ওকে। আচ্ছা, তাহলে বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। যদি বলি বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। মনে থাকবে? ওকে। আচ্ছা, আমাদের এখানে একটু সিকোয়েন্সে খেয়াল করো। এই যে আমাদের এখানে যে বিষয়টা একটু খেয়াল দেখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এই ব্যঞ্জন বর্ণগুলো আমাদের একটু শিখতে হবে। যে বিষয়টা সেটা হচ্ছে ধ্বনি শিখতে হবে। কিরকম? অঘোষ ঘোষ, অঘোষ ঘোষ, তারপরে হচ্ছে অল্পপ্রাণ মহাপ্রাণ, তারপর নাসিক্য। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা 5 আঙ্গুল দিয়ে শিখবো। কয়টা আঙ্গুল দিয়ে? 5 আঙ্গুল দিয়ে। আচ্ছা, ওপর বর্ণ আছে কয়টা? 5টা। তাহলে আমরা 5টা আঙ্গুলকে 5টা বর্ণ তো ধরে নিব। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে প্রথম আঙ্গুল, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। আচ্ছা, তাহলে প্রথম দুইটা
প্রথম দুইটা সারির এই যে বর্ণগুলো আছে এগুলোকে অঘোষ বলা হয়। কি বলা হয়? অঘোষ। অর্থাৎ দেখো 5টা নোকের মধ্যে প্রথম দুইটা নোকের যে বর্ণগুলো থাকবে, অর্থাৎ এই যে ক এবং খ, চ এবং ছ, ট, ঠ, এইগুলোর নাম হচ্ছে অঘোষ বর্ণ। কি বর্ণ? অঘোষ বর্ণ। মনে থাকবে? আচ্ছা, আর পরের গুলো যেগুলো থাকবে এগুলোর নাম হচ্ছে ঘোষ বর্ণ। কি বর্ণ? ঘোষ বর্ণ। হ্যাঁ, অঘোষ আর ঘোষ কি বুঝছো? তাহলে প্রথম দুইটাকে কি বলবো আমরা? অঘোষ। অঘোষ। আর পরের তিনটা সারিকে আমরা কি বলবো? ঘোষ বলবো। ওকে, আচ্ছা, এখন এই যে শেষের সারিটা আছে, খেয়াল করো, এই শেষের এই 5টাকে আবার আমরা বলবো নাসিক্য ধ্বনি। কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। এই 5টাকে আমরা কি বলবো? নাসিক্য ধ্বনি। কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। আর এই সবগুলোকে আমরা কি বলবো? ঘোষ বলবো। কি বলবো? ঘোষ বলবো। আর প্রথমের এই সারিকে আমরা কি বলবো? অঘোষ বলবো। আচ্ছা, তাহলে আমরা ঘোষ অঘোষ শিখলাম, নাসিক্য শিখলাম। এখন আমরা অল্পপ্রাণ মহাপ্রাণ শিখবো। কি শিখবো? অল্পপ্রাণ মহাপ্রাণ। এই প্রথমটার নাম হচ্ছে অল্পপ্রাণ, পরেরটা মহাপ্রাণ। অর্থাৎ নোকে যদি আমি দেখি অল্পপ্রাণ মহাপ্রাণ, অল্পপ্রাণ মহাপ্রাণ। মনে থাকবে? আচ্ছা, তাহলে যদি আমি হঠাৎ করে ধরি, এই আলফি বলো তো, ঘ কি হবে? অল্পপ্রাণ হবে না মহাপ্রাণ? মহাপ্রাণ। গুড। তারপরে তুমি বলো তো ক কি হবে? গুড। তারপরে তাওসিফ তুমি বলবা যে ন কি হবে? মূর্ধন্য। মূর্ধন্য কি হবে? হাসো না, এটা তো নাসিক্য হবে। কি হবে? মূর্ধন্য কি হবে? নাসিক্য হবে। বসো বসো বসো। শরীফুল বলো, তুমি বলো যে দ কি হবে? দ। এই দ কি হবে? এই যে দ কি হবে? অল্পপ্রাণ হবে। এবং এটা কি ঘোষ হবে না অঘোষ হবে না ঘোষ হবে? কি হবে? ঘোষ। গুড। বসো। ইয়ান দাঁড়াও, তুমি বলবা ঠ। ঠ কি হবে? এটা ঘোষ হবে না অঘোষ হবে? আচ্ছা, এটা অল্পপ্রাণ না মহাপ্রাণ? গুড। বসো। তারপর অল্পপ্রাণ মহাপ্রাণ জিনিসটা কি বুঝছো? ঘোষ অঘোষ কি বুঝছো? কার কোনো সমস্যা আছে? আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাই। একদম সাইলেন্ট, কে কোনো শব্দ করবে না। ইয়ান এদিকে টেনশন, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, পরের টপিকটা দেখো, বর্ণমালা। বর্ণমালা আসলে কি? এই যে আমরা এতক্ষণ বর্ণ পড়লাম, এই বর্ণের যেখানে সমষ্টি করে লেখা হয় সেটার নামই হচ্ছে বর্ণমালা। বর্ণ যেখানে সমষ্টি করে লেখা হয় সেটার নামই হচ্ছে কি? বর্ণমালা। তাহলে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। তার বর্ণমালার কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন বাংলা বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ 2টি। এই যে আমরা বর্ণ যে পড়লাম, এটা লিখিত রূপ রয়েছে কয়টি? 2টি। আমরা যে স্বরবর্ণ পড়লাম, স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ কয়টি? 11টি। এই 11টার মধ্যে 10টা লিখিত রূপ, 11টা লিখিত রূপ রয়েছে। তার মধ্যে হচ্ছে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ। লিখিত রূপগুলো কি কি? পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। বুঝছো বিষয়টা? 11টার মধ্যে 10টার সংক্ষিপ্ত রূপ রয়েছে। কয়টার সংক্ষিপ্ত রূপ রয়েছে? 10টার। তাহলে বাংলা ভাষায় এই যে স্বরবর্ণগুলো রয়েছে, স্বরবর্ণের মধ্যে 10টির সংক্ষিপ্ত রূপ রয়েছে আর 11টির পূর্ণরূপ রয়েছে। আচ্ছা, একটু খেয়াল করো। লেখো, স্বরবর্ণের স্বরবর্ণের 10টির পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ রয়েছে। 10টি বর্ণের 10টি বর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে। লিখো সবাই, সংক্ষিপ্ত রূপ রয়েছে। আচ্ছা, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। লেখো, অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। রূপ নেই।
এটাকে নীলিন বর্ণ বলা হয়। কি বর্ণ বলা হয়? নীলিন বর্ণ বলা হয়। তাহলে এই বর্ণকে নীলিন বর্ণ বলা হয়। নীলিন বর্ণ বলে। ওকে, তাহলে এই বর্ণকে কি বলে? নীলিন বর্ণ বলে। আচ্ছা, স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 10টি। স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 10টি। কিন্তু একটা বর্ণের কার চিহ্ন নেই, এই অবর্ণের কোনো কার চিহ্ন নেই। মনে থাকবে? আচ্ছা, এরপর আসি সংক্ষিপ্ত রূপ আর পূর্ণরূপ জিনিসটা কি। সংক্ষিপ্ত রূপ আর পূর্ণরূপ জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করো, সংক্ষিপ্ত রূপ কোনগুলো এবং পূর্ণরূপ কোনগুলো। যেমন আমি এখানে আ লিখলাম, আ হচ্ছে একটা পূর্ণরূপ। তার মানে যখন আমি বর্ণটা পুরোপুরিভাবে লিখবো তখন সেটা হবে পূর্ণরূপ, আর যখন এটা আমি সংক্ষিপ্ত করে লিখবো তখন এটা হয়ে যাবে কার চিহ্ন। কি হয়ে যাবে? কার চিহ্ন। তার মানে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। খেয়াল করো, এটা কি রূপ? এটা হচ্ছে পূর্ণরূপ। এটা কি রূপ? পূর্ণরূপ। আর এটা কি? এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটা কি রূপ? সংক্ষিপ্ত রূপ। তাহলে আ হচ্ছে এখানে পূর্ণরূপ আর আকারটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এখন এই পূর্ণরূপগুলো আসলে কোথায় বসে, সংক্ষিপ্ত রূপগুলো কোথায় বসে আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, খেয়াল করো, এখানে এদিকে দেখো, এখানে দেখো বলছে যে স্বরবর্ণ আসলে স্বরবর্ণের পূর্ণরূপগুলো কোথায় কোথায় বসে। শরীফুল সামনে দেখাও। যে বেশি হাসাহাসি করবে তার নাম কিন্তু মেনশন করব। ঠিক আছে, সামনে দেখো। দেখো শব্দের প্রথমে খেয়াল করো কোথায় বসে। শব্দের প্রথমে কি কি বসে, পূর্ণরূপগুলো কি কিভাবে বসতে পারে। যেমন এখানে একটু খেয়াল করো, অনেক, অনেক কথাটা আছে না, অনেক, অনেক কথাতে কি দেখো অটাকে এখানে পূর্ণরূপ হিসেবে বসছে না। তার মানে শব্দের শুরুতে এই স্বরবর্ণগুলো পূর্ণরূপ হিসেবে বসতে পারে। যেমন তারপর আমি যদি আরেকটা লিখি আকাশ, কি লিখবো? আকাশ। তাহলে আকাশ শব্দের কি আটা কি একটা পূর্ণরূপ না? তার মানে শব্দের শুরুতে এই পূর্ণরূপগুলো বসতে পারে, শব্দের মাঝেও বসতে পারে। কোথায় বসতে পারে? শব্দের মাঝে। এখন শব্দের মাঝে কিরকম বসতে পারে একটু খেয়াল করো। যেমন এখানে আমি লিখছি, যদি আমি দেখি বেদুইন, বেদুইন। একটু খেয়াল করো, এখানে রস্বই আছে না, রস্বই কিন্তু এখানে পূর্ণরূপে বসছে। কি রূপে বসছে? পূর্ণরূপে বসছে। তাহলে বেদুইন শব্দতে রস্বইটা মাঝে পূর্ণরূপে বসছে। আবার আকাশ শব্দতে আটা শব্দের শুরুতে পূর্ণরূপে বসছে। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপর আসি শব্দের শেষে কিরকম বসে। শব্দের শেষে যেমন আমি যদি বউ শব্দটা লিখি, কি লিখি? বউ। তাহলে বউ শব্দের রস্বটা কি শব্দের শেষে বসছে না? এটা কি পূর্ণরূপে বসছে না? আচ্ছা, এটা কি কারো কোনো সমস্যা আছে? পূর্ণরূপ বুঝছো কি সবাই? আচ্ছা, এখন আমরা একটু সংক্ষিপ্ত রূপটা দেখব। নেক্সট টপিক। আচ্ছা, সংক্ষিপ্ত রূপটা দেখো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, স্বরবর্ণের সংক্ষিপ্ত বলছে দেখো, অভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে স্বরবর্ণের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ হয়। আচ্ছা, স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে কার বলে? স্বরবর্ণের কার চিহ্ন 10টি। তাহলে স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 10টি। তাহলে এই স্বরবর্ণগুলো যখন ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার করা হয়, কার সাথে ব্যবহার করা হয়? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যবহার করা হয়, তখন সেগুলোর একটা সংক্ষিপ্ত রূপ বসে। সংক্ষিপ্ত রূপটা তো তখন দেখালাম আমি কিরকম। যেমন এখানে দেখো এটা কিসের সংক্ষিপ্ত রূপ বলো দেখি? সরিয়ার সংক্ষিপ্ত রূপ। আবার যদি আমি এরকম লিখি, দেখি কে কে বলতে পারে, বলো তো এটা কিসের সংক্ষিপ্ত রূপ? ও, এটা ওর সংক্ষিপ্ত রূপ। কিসের সংক্ষিপ্ত রূপ? ওর সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, আমি যদি এখানে লিখি যে কিনি, আচ্ছা বলো তো এখানে কোন কোন
আর সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে রস্বই। তার মানে কি এখানে একটা রস্বই সংক্ষিপ্ত, এখানে একটা রস্বই সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে। তার মানে এখন আমি কথা হলো না, একটু খেয়াল করো। এখন আমি দেখার চেষ্টা করব যে এখানে কর সাথে ক একটা ব্যঞ্জন বর্ণ, তার মানে যখন ব্যঞ্জন বর্ণের সাথে যখন স্বরবর্ণ চলে আসবে তখন তার একটা কি রূপ ব্যবহার হয়? সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়। বুঝছো বিষয়টা? তাহলে এখানে রস্বই একটা সংক্ষিপ্ত রূপ এবং এখানে রস্বই একটা সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? সংক্ষিপ্ত রূপ কি বুঝছো? আচ্ছা, এরপর আসি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের দুটি লিখিত রূপ রয়েছে। কার দুইটা লিখিত রূপ রয়েছে? স্বরবর্ণের যেমন দুইটা লিখিত রূপ রয়েছে, ব্যঞ্জন বর্ণেরও দুইটা লিখিত রূপ রয়েছে। সেগুলো কি কি? পূর্ণরূপ এবং সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ কি রকম এবং সংক্ষিপ্ত রূপ কি রকম একটু বোঝার চেষ্টা করব। যেমন আমি যদি এখানে ক লিখি, খ লিখি, গ লিখি, তাহলে একটু খেয়াল করো, ক খ গ এগুলো কিন্তু পূর্ণরূপ। এগুলো কি রূপ? পূর্ণরূপ। এখন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপগুলো কি রকম সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সরি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটা কি বলছে? অনেক সময় ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে? ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। মনে থাকবে? ইয়ান বলো তো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা বলে। আচ্ছা, ফলা চিহ্ন 6টি। সামনে দেখাও, সামনে দেখাও। ফলা চিহ্ন কয়টি? 6টি। একটা তোমাকে টেকনিক বলে দিয়েছিলাম ক্লাস 7-এ, মনে আছে? বলো দেখি। রমজ লবণ। কি লবণ? রমজ লবণ। রমজ লবণ, তাই না? রমজ লবণ। তার মানে কি এখানে আমাদের র ফালা, ম ফালা, জ ফালা, ল ফালা, ব ফালা, ন ফালা। ঠিক আছে? তাহলে আমাদের ফলা কয়টি? 6টি। ইহান সামনে দেখাও। তাহলে ফলা কয়টি? 6টি। আচ্ছা, ন ফালা বলতে দেখো, দন্ত ন ফালা হইতে পারে, মূর্ধন্য ন ফালা, দুইটা যে কোনো একটা হইতে পারে। আচ্ছা, তারপর ব ফালা কি রকম? যেমন পক্ক, পক্ক বানানে আমাদের কি ব ফালা ব্যবহার হয়েছে। তারপর বিশ্ব, বিশ্ব বানানে কি ব ফালা ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর দেখো ম ফালার ক্ষেত্রে দেখো, এইটা কিন্তু সবাই ভুল করে, পদ্ম। পদ্ম, পদ্ম তো এখানে কিন্তু দন্তের ন নেই, এটা কিন্তু দন্তের নয়, এটা ম। এটা কি? ম। মনে থাকবে? একইভাবে যেমন তন্ময় কি হবে? এটা কিন্তু তন্ময় না, কি হবে? তন্ময়। ত ন তারপর একটা ম আছে, কি আছে? ম আছে। বুঝছো বিষয়টা? তাহলে এটা কিসের সংক্ষিপ্ত রূপ? মর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ ম ফলার সংক্ষিপ্ত রূপ। আর এখানে ম ফলার সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে। তাহলে সংক্ষিপ্ত রূপগুলো কি বুঝছো? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে পরে আসি। সামনে দেখো, কি করতেছ? আচ্ছা, নেক্সট টপিক। কথা বলবো না, ঠিক আছে? সাইলেন্ট থাকবা এবং মনোযোগ দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এখানে বলছে যে বর্ণের উচ্চারণ। বর্ণের উচ্চারণগুলো আসলে কিরকম হইতে পারে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, বর্ণের উচ্চারণগুলো কিরকম? যেমন ক, আ, সরি, অ, আ, ক, খ, গ, ঘ, উম, হ এগুলোকে কণ্ঠ বা জিহ্বামূল ধ্বনি বলা হয়। কি বলা হয়? কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ বা জিহ্বামূলীয় ধ্বনি বলা হয়। আচ্ছা, কেন এগুলোকে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ বলা হয়? এগুলোর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। কণ্ঠ কোথায়? একদম আমাদের গলনালী যেখানে, এখান থেকে এগুলো উচ্চারণ হয়। এই জন্য এগুলোকে আমরা কি বলবো? কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা মনে রাখার টেকনিক আছে। মনে রাখার টেকনিক হচ্ছে প্রথম সারি যেগুলো থাকে ক থেকে উম পর্যন্ত, এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। তাহলে এর সাথে কিছু একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে হ। কি অ্যাড হবে? হ। মনে থাকবে? এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। আর স্বরবর্ণের ক্ষেত্রে হচ্ছে স্বরীয় এবং স্বরেয়া, এই দুটো হচ্ছে কণ্ঠধ্বনি। এই দুটো কি ধ্বনি? কণ্ঠধ্বনি। তার প্রশ্ন যদি আমি করি যে আ কোন ধরনের ধ্বনি? আ কণ্ঠধ্বনি। যদি বলে উম কোন ধরনের ধ্বনি? কণ্ঠধ্বনি। হ কোন ধরনের ধ্বনি? কণ্ঠধ্বনি বা জিহ্বামূলীয় ধ্বনি। মনে থাকবে? আচ্ছা, নেক্সটটা দেখো।
রস্বই দীর্ঘই চ ছ জ, অর্থাৎ পরের স্টেপটা দেখো, এখানে ইও পর্যন্ত থাকবে, তার সাথে অতিরিক্ত কি যুক্ত হবে? অন্তস্থ জ, অন্তস্থ য় এবং তালব্য স। এইগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এগুলো কি ধ্বনি? তালব্য ধ্বনি বা তালব্য বর্ণ। কোন বর্ণ? তালব্য বর্ণ। এখন তালব্য বর্ণ কোনগুলো? যেগুলো তালুতে গিয়ে উচ্চারণ হয়। কোথায়? তালুতে। তোমাদের ক্লাস 7 আমি তালু সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, যে আমাদের ওপরের অংশে, অর্থাৎ দাঁতের পাটির উপরের অংশে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে বলা হয় তালু। ঠিক আছে, এটাকে কি বলা হয়? তালু। এটাকে শক্ত তালু বলা হয়। এটার পেছনের অংশকে বলা হয় নরম তালু। কি বলা হয়? নরম তালু। মনে থাকবে? তাহলে এই তালু থেকে যেগুলো উচ্চারণ হয়, তাহলে তালু থেকে উচ্চারণ করা হয় কি? রস্বই দীর্ঘই চ ছ জ ঝ ইয়, অন্তস্থ জ, অন্তস্থ য়, তালব্য স। এগুলো হচ্ছে তালব্য বর্ণ। এগুলো কি বর্ণ? তালব্য বর্ণ। এগুলো কি বর্ণ? তালব্য বর্ণ। আচ্ছা, এরপর আসি ওষ্ঠ। ওষ্ঠ বর্ণ বা ওষ্ঠ ধ্বনি কোনগুলো? আচ্ছা, ওষ্ঠ বর্ণ এগুলোকে কেন বলা হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আগে প্রথমে আমরা ব্যঞ্জন বর্ণগুলো দেখি। ব্যঞ্জন বর্ণর যেগুলোকে ওষ্ঠ বর্ণ বলা হয়, প, প, ফ, ব, ভ, ম, এগুলোকে কেন ওষ্ঠ বর্ণ বলা? ওষ্ঠ বলতে ঠোঁট। ওষ্ঠ বলতে কি বোঝা হয়? ঠোঁট। তার মানে এগুলো উচ্চারণ করতে আমাদের ঠোঁটের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? ঠোঁটে। তার মানে যে বর্ণগুলো উচ্চারণ করতে ঠোঁটের প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে ওষ্ঠ বর্ণ। সেগুলো কি বর্ণ? ওষ্ঠ বর্ণ। আচ্ছা, এখন হ্রস্ব উ এবং দীর্ঘ উ এগুলো কেন হলো? দেখো, তুমি হ্রস্ব এবং দীর্ঘ বলতে গেলে তোমার ঠোঁটটা গোলাকার হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গোলাকার, এবং একটু হলেও স্পর্শ খাচ্ছে। হ্যাঁ, খেয়াল করো, হ্রস্ব উ, দীর্ঘ উ, তার মানে কি? আমাদের ঠোঁট ছাড়া এগুলো উচ্চারণ করার কোনো উপায় নাই। এই জন্য এগুলোকে আমরা বলবো ওষ্ঠ বর্ণ। কি বর্ণ? ওষ্ঠ বর্ণ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসে কথা বলো না, খেয়াল করো, রি, ট, ঠ, ড, ঢ, তারপরে বয়বিন্দু র। খেয়াল করো, বয়বিন্দু র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, মূর্ধন্য স। এগুলোকে আমরা বলবো মূর্ধা। এগুলো উচ্চারণ কোথায়? উচ্চারণ স্থান কোথায়? মূর্ধা। এখন মূর্ধা বলতে কি বোঝায়? ওই যে তোমাদের বলছিলাম, দাঁত এবং তালুর মাঝখানে যে অংশটা থাকে, দাঁত এবং তালুর মাঝে যে অংশটা থাকে, এটাকে মূর্ধা বলা হয়। কি বলা হয়? মূর্ধা বলা হয়। এখন মূর্ধা থেকে যেগুলো উচ্চারণ করা হয় সেগুলোর নাম হচ্ছে মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য বর্ণ। হ্যাঁ, দেখো, যেটার মধ্যে মূর্ধন্য থাকবে, যে সিকোয়েন্সে মূর্ধন্য থাকবে, সেই বর্ণগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। কি বর্ণ? মূর্ধন্য বর্ণ। অতিরিক্ত কয়েকটা জিনিস তোমরা অ্যাড করবা, সেটা হচ্ছে দেখো, র, ডবিন্দু র, ঢবিন্দু র, মূর্ধন্য স, এগুলো কি অতিরিক্ত তোমাকে অ্যাড করতে হবে, মানে ওই সিকোয়েন্সের পরেরটা। আর একটু খেয়াল করো, রি, এটা স্বরবর্ণের কিন্তু মূর্ধন্য বর্ণ। কিসের মূর্ধন্য বর্ণ? স্বরবর্ণের মূর্ধন্য বর্ণ। মনে থাকবে? আচ্ছা, এখন আসি এ এবং ওই, এগুলোকে কণ্ঠ ও তালু। এগুলোর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ এবং তালু। অর্থাৎ কণ্ঠ ব্যবহার হয়, তালু ব্যবহৃত হয়, এই জন্য এটাকে একত্রে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। কি বর্ণ? কণ্ঠস্থ বর্ণ। মনে থাকবে? আচ্ছা, এরপর আসি ত, থ, দ, ধ, ন, ল, স, এগুলোকে দন্তবর্ণ বলা হয়। কেন দন্তবর্ণ বলা হয়? এইগুলো বলার সময় আমার জিহ্বাটা দাঁতে গিয়ে ঘর্ষণ খায়। কোথায় গিয়ে ঘর্ষণ খায়? দাঁতে গিয়ে। এই জন্য এগুলোকে আমরা বলবো দন্তবর্ণ। কি বর্ণ? দন্তবর্ণ। যেমন ত, থ, দ, ধ, আমার জিহ্বাটা কোথায় গিয়ে ঘর্ষণ খাচ্ছে? দাঁতে গিয়ে। অর্থাৎ জিহ্বার মানে উপরের অংশটা আছে, এটা আমাদের কোথায় গিয়ে ঘর্ষণ খায়? দাঁতে গিয়ে। এই জন্য এগুলোকে আমরা কি বলবো? দন্তবর্ণ বলবো। মনে থাকবে? এটা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, আজকে আমরা যা যা ক্লাস করলাম এইটার আমরা একটা রিভিউ দেখব। ঠিক আছে, এই ক্লাসের আমরা একটা রিভিউ দেখব। ওকে, হ্যাঁ, সামারি। তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম দেখি, কেউ যে কোনো একজন দাঁড়ায় বলতে পারবা আমরা শুরু থেকে কি কি আলোচনা করছি? কি কি আলোচনা করছি? আচ্ছা, আমরা এখান থেকে আলোচনা করছি, তাই না? আচ্ছা, তাহলে সর্বপ্রথম আমরা কি আলোচনা করছি? ধ্বনি। আচ্ছা, ধ্বনি কি এবং ধ্বনিকে ভাঙলে কি কি অংশ পাওয়া যায়, বা যে কোনো একটা শব্দকে ভাঙলে যে সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটা পাওয়া যায় সেটি হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন ধ্বনি উচ্চারণ করতে আমাদের কিসের প্রয়োজন হয়? বাকযন্ত্রের প্রয়োজন হয়। বাকযন্ত্র কোনগুলো? এই অ্যাটেনশন, সামনে। তাহলে বাকযন্ত্র কোনগুলো? ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মারি, দাঁত, ঠোঁট, নাক, এগুলো হচ্ছে কি আমাদের বাকযন্ত্রের অর্গান। মনে থাকবে? আচ্ছা, এরপর আসে ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কাকে বলে?
যে সকল ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে এবং মুখের মধ্যে কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই হচ্ছে স্বরধ্বনি। মনে থাকবে, যেমন অ থেকে ও পর্যন্ত এই বর্ণগুলোকে স্বরধ্বনি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। উচ্চারণ করার সময় কি হয়? মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়, এই জন্য এগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তাহলে ব্যঞ্জন ধ্বনি কোন ধ্বনির সাহায্য নেয়? স্বরধ্বনির সাহায্য নেয়। মনে থাকবে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট বর্ণ। বর্ণ কি? এই ধ্বনিগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করব, খেয়াল করো, ধ্বনিগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা কি হবে? বর্ণ হবে। মনে থাকবে? আচ্ছা, বর্ণ কয় প্রকার? কি কি? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, স্বরধ্বনি লিখতে যে চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনি লিখতে যে চিহ্ন ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপর আসি বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? আচ্ছা, স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে অল্পপ্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ, তাই না? আচ্ছা, বর্গের এই প্রথম যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণকে কি বলা হয়? কি বলা হয়? অঘোষ বলা হয়। আর পরে তিনটাকে ঘোষ বলা হয়। আর শেষের এই পাঁচটাকে নাসিক্য বলা হয়। কি বলা হয়? নাসিক্য বর্ণ বলা হয়। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন স্বরবর্ণের দুইটা রূপ রয়েছে। স্বরবর্ণের কয়টি রূপ রয়েছে? দুইটি। একটা সংক্ষিপ্ত রূপ আর একটা পূর্ণ রূপ। সংক্ষিপ্ত রূপ কোনটা? যেটা যেমন আকারের আকার অর্থাৎ কার চিহ্নগুলো সংক্ষিপ্ত রূপ। কার চিহ্নগুলো কি রূপ? সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে। আর পূর্ণ রূপ কি? যখন আমি পুরোপুরি বর্ণটা লিখবো তখন সেটা হচ্ছে পূর্ণ রূপ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন এই দেখো পূর্ণরূপগুলো অর্থাৎ স্বরবর্ণের যে পূর্ণরূপ, এইগুলো শব্দের তিনটা জায়গায় বসতে পারে। কয়টা জায়গায় বসতে পারে? তিনটা জায়গায়। শব্দের শুরুতে বসতে পারে, তারপরে শব্দের মধ্যে বসতে পারে, শব্দের শেষে বসতে পারে। শব্দের শুরুতে কিরকম? অনেক বানানে, এই আলফি খেয়াল করো, অনেক বানানে অটা কি শব্দের শুরুতে বসছে না? আচ্ছা, তারপরে শব্দের মধ্যে কিরকম বসে? যেমন বাউল। বাউল বানানে দেখো, বাউল বানানে এখানে রসউটা কোথায় বসছে? শব্দের মাঝে বসছে। পূর্ণরূপটা কোথায় বসছে? শব্দের মাঝে বসছে। এবং শব্দের শেষে কিরকম বসে? যেমন যাও, যাও কথা থেকে ওটা কি শব্দের শেষে বসছে না? কারো কোনো সমস্যা আছে এ পর্যন্ত? এই এদিকে দেখো, নেক্সট। আচ্ছা, খেয়াল করো, নেক্সট কি? স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপটা তো আমরা দেখলাম। এখন ব্যঞ্জন বর্ণেরও দুটি লিখিত রূপ রয়েছে। কিসের দুইটি লিখিত রূপ রয়েছে? আচ্ছা, ব্যঞ্জন বর্ণের দুইটি লিখিত রূপ হচ্ছে একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ আর একটা হচ্ছে পূর্ণরূপ। এখন সংক্ষিপ্ত রূপটা কিরকম আর পূর্ণরূপ কিরকম? দেখো, পূর্ণরূপ কি? যখন আমি কবিতা বানানে, দেখো কবিতা বানানে কটা সরাসরি লিখছি, তার মানে এখানে পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে। তারপর পড়ানোর বানানে কি? পটা কি? পূর্ণরূপে লিখছি। তারপর টগর বানানে কি? টটা গ র, এগুলো কি আমরা পূর্ণরূপে লিখছি না? টগর বানানে কি তিনটে পূর্ণরূপ ব্যবহৃত হয়েছে না ব্যঞ্জন বর্ণে? আর সংক্ষিপ্ত রূপ কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা চিহ্ন কয়টি? 6টি। ইয়ান সামনে দেখাও, তাহলে ফলা চিহ্ন কয়টি? 6টি। কি কি? এটা মনে রাখার টেকনিক কি? রমজ লবণ। কি হবে? রমজ লবণ। আচ্ছা, রমজ লবণ তার মানে কি? রফালা, মফালা, জফালা, লফালা, বফালা, নফালা। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ওকে, এরপর আসি বর্ণের উচ্চারণের স্থান। অর্থাৎ আমরা যে বর্ণগুলো পড়ি, এই যে আমাদের 50টা বর্ণ, সেই বর্ণগুলো কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ করা হয় সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তার মধ্যে দেখো, একটু খেয়াল করো, অ আ স্বরবর্ণের ক্ষেত্রে এই দুটো বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ। কি বর্ণ বলা হয়? কণ্ঠবর্ণ। এগুলো কণ্ঠ থেকে উচ্চারণ করা হয়। কোথা থেকে উচ্চারণ করা হয়? কণ্ঠ থেকে। এরপর আসি হ্রস্বই দীর্ঘই স্বরবর্ণের ক্ষেত্রে এই দুটোকে কি বলা হয়? কণ্ঠবর্ণ বলা হয়। কি বর্ণ বলা হয়? কারণ এই দুটো হচ্ছে তালু থেকে উচ্চারণ করা হয়, এই জন্য এইগুলোকে কি বলা হয়? তালব্য বর্ণ বলা হয়। কি বর্ণ বলা হয়? তালব্য বর্ণ বলা হয়। আচ্ছা, তারপর আসি হ্রস্ব ও দীর্ঘ, এই দুটোকে
এই দুটো উচ্চারণের স্থান কোথায়? ওষ্ঠ। এজন্য এগুলোকে বলা হয় ওষ্ঠ বর্ণ। কি বর্ণ বলা হয়? ওষ্ঠ বর্ণ। এরপর সে রি, রিটা কি কোথা থেকে উচ্চারণ করা হয়? মূর্ধা থেকে, তার মানে এটাকে বলবো আমরা মূর্ধন্য বর্ণ। এরপর আছে এ এবং ওই, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ এবং তালু, মানে দুইটা মিক্সড, ঠিক আছে? এই জন্য এটাকে বলবো আমরা কণ্ঠস্থ বর্ণ। কি বর্ণ বলবো? কণ্ঠস্থ বর্ণ বলবো। আচ্ছা, এরপর আসি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে দেখো, ক থেকে উম পর্যন্ত এই পাঁচটা কণ্ঠ থেকে উচ্চারণ করা হয়, সাথে একটা অ্যাড হবে কি হ। হটা কোথা থেকে উচ্চারণ করা হয়? কণ্ঠ থেকে। এই জন্য এটাকে বলবো আমরা কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। কি বর্ণ? কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। এরপর আসি চ, ছ, জ, ঝ, ইয়, এইগুলো কোথা থেকে উচ্চারণ করা হয়? তালু থেকে। এই জন্য এগুলোকে আমরা বলবো তালব্য বর্ণ। এর সাথে অতিরিক্ত কি যুক্ত হবে? অন্তস্থীয় জ, অন্তস্থীয় এবং তালব্য স, এগুলোকে আমরা কি বলবো? তালব্য বর্ণ বলবো। কারণ কি এগুলো আমাদের তালু থেকে উচ্চারণ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি প, ফ, ব, ভ, ম, এগুলোকে অষ্টবর্ণ বলা হয়। কেন অষ্টবর্ণ বলা হয়? এগুলো উচ্চারণ স্থান হচ্ছে কি মানে ঠোঁটের, অর্থাৎ এগুলো উচ্চারণ করতে আমাদের ঠোঁটের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? ঠোঁটের প্রয়োজন হয়। এই জন্য এগুলোকে আমরা বলবো কি অষ্টবর্ণ। আচ্ছা, এরপর আসি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এইগুলোর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, অর্থাৎ মূর্ধা থেকে আমাদের এগুলো উচ্চারণ করা হয়, মূর্ধার প্রয়োজন হয়। এই জন্য এটাকে আমরা বলবো মূর্ধন্য বর্ণ। ক্লিয়ার? এরপর আসি এ ওই, এটা তো বললাম কণ্ঠ তালু, এই জন্য কণ্ঠ তালব্য ধ্বনি। আচ্ছা, এরপর আসি ত, থ, দ, ধ, ন, ল, স, এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে দাঁত, অর্থাৎ দাঁতের গোড়ায় গিয়ে এগুলো জিহ্বা কোথায় গিয়ে ঘর্ষণ খায়? দাঁতের গোড়ায় গিয়ে। এই জন্য এগুলোকে আমরা বলবো দন্ত বর্ণ, বা এগুলো উচ্চারণ স্থান কোথায়? দন্ত। এইগুলোকে এই জন্য আমরা বলবো কি দন্ত বর্ণ। কারো কোনো সমস্যা আছে এ পর্যন্ত? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? সবাই কি বুঝছো? আলফি, তাওসিফ, আচ্ছা, শরীফুল, তারপর ইহান, সবাই বুঝছো? আচ্ছা, ঠিক আছে।